মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংসদীয় আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া, পাবনা এবং বাগেরহাটে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরাও ভুগছেন নিরাপত্তাহীনতায়, ধর্ষণের হুমকি, খোলা চিঠিতে প্রতিকার দাবি। শুনছিলেন শিরোনাম। মিডল স্কুল এজ 5+ থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি, দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে। এবার বিস্তারিত। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া, পাবনা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা পাবনা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে আগামীকাল হরতাল সহ 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি। জেলা রিপোর্টারদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করে গেল বৃহস্পতিবার চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে সকালে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দলমত নির্বিশেষে, অর্থাৎ এখানে বিজয়নগরের জনগণ নেমে এসেছে। এখানে কে এনসিপি করে, কে জামাত করে, কে বিএনপি বা হেফাজত করে, এখানে রাজনৈতিক কোনো করার কোনো সুযোগ নাই। এখানে জনগণের দাবি। এখানে উপজেলা ভৌগোলিকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা কিছুতেই আমরা সদর থেকে বিচ্ছিন্ন হতে চাই না। অবরোধের কারণে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 6 ঘন্টা পর বিকেল 3:30টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে শুরু হয় যান চলাচল। পাবনা 1 সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার বাসিন্দারা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন সকালে। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকাল থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। যাতে ঐক্যবদ্ধ থাকে এবং নির্বাচনী এলাকা থাকে, তার জন্য আমরা প্রতিবাদ করছি। 68 পাবনা একে এ যাবৎ যতবার মন্ত্রী হয়েছেন এই বেড়া থেকেই হয়েছেন। আমরা সেই নেতৃত্বটা ফিরে পেতে চাই। আমরা আবার পূর্ণবল চাই। দুপুর 1টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ফরিদপুর 4 আসনের ভাঙা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এক্সপ্রেসওয়ের গোল চক্করের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছে ভাঙা উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন কমিয়ে 3টি করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি। 8 তারিখ সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাটের জেলা সহ প্রতিটি উপজেলায়। 9 তারিখে আমরা আবার বিক্ষোভ মিছিল করব প্রতিটি উপজেলায় একই টাইম বিকেল 5টায়। 10, 11, 48 ঘন্টার হরতাল বাগেরহাট জেলা সহ প্রতিটি উপজেলায়। সকালে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি জানানো হয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পাশের গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হলেও অভিযোগ উঠেছে এখনো নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ শুরু হয় 30 আগস্ট। 2 দিন পর নানামুখী তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করা সংগঠন নারী অঙ্গন অভিযোগ করেছে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
নারী শিক্ষার্থীদের ওপর মোরাল পুলিশিং, ধর্ষণের হুমকি, সাইবার বুলিং ও প্রশাসনের অবহেলার প্রতিবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ও দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করে সংগঠনটি। 2 নং গেট এলাকায় যেসব নারী শিক্ষার্থীরা ছিল তাদেরকে স্থানীয় সন্ত্রাসীরা গ্যাং রেপ করে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নারী অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন সদস্যকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কুরুচিপূর্ণ মেসেজ দিচ্ছে। একজনের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে পরিচিত লোকজনদেরকে হেনস্থা করছে। এই সকল ঘটনা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকদের সাথে সাথে এমন কাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একটি রাজনৈতিক দলের অনেকে করছেন অভিযোগ শিক্ষার্থীদের সংগঠনটির। আরেকটি মহল ভিকটিম নারী শিক্ষার্থী ও 2 নং গেটের অবস্থানরত নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাদের দোষী সাব্যস্ত করাতে চাচ্ছে। নারী শিক্ষার্থীদের সুরক্ষায় অতি শীঘ্রই যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং নারী শিক্ষার্থীদের ওপর মোরাল পুলিশিং, মব ও সাইবার বুলিং বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নারী নয়, শিক্ষার্থী হিসেবে অধিকার চান তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার কথাও জানান তারা। তো আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে আমরা ছেলেদের যে চোখে দেখি মেয়েদের আসলে ওই চোখেটা দেখে না। হাজার হলেও আমাদের দেশটার সমাজ ব্যবস্থাটাই এরকম। শারীরিক গঠন থেকে শুরু করে তার মুখে ভাষা থেকে শুরু করে সব কিছু কোট করে যেভাবে হচ্ছে যে প্রচার করা হয়, উপস্থাপন করা হয়, এটা আসলে কখনোই কাম্য নয়। নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেকে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের কিছু সিদ্ধান্তকে দায়ী করছেন তারা। স্বৈরাচার পতনে ভার্সিটির পোলাপাইনের যে একটা অবদান, সেই অবদানটাকে মানে প্রশ্নবিদ্ধ করার জন্য ওরা হচ্ছে যে এই আমাদের মেয়ে আপুরা ভাইয়েরা যারা আছে ওদের চরিত্রে আঘাত করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের এসব অভিযোগের জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারীতে কওমি মাদ্রাসা এবং যশোরে জুলুসে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট পাটকেল ছোড়াছুটির ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় গতরাতে আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। বিকেল 3টা পর্যন্ত ওই এলাকায় 144 ধারা জারি ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। গতকাল রাত 2টা পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। পরে তাদের সরিয়ে দেয় সেনাবাহিনী এবং পুলিশ। গতকাল সন্ধ্যা 7টা থেকে হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম রাঙামাটি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দিবাগত রাত 2টার পর সড়ক থেকে দুই পক্ষের লোকজনকে সরিয়ে নেয়ার যান চলাচল শুরু হয়। তবে হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকার বেশিরভাগ দোকানপাট এখনও বন্ধ রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় ঢাকামুখী লেনে ট্রাকের পেছনে বাস ধাক্কা দিলে 2 জন নিহত হয়। নিহতরা হলেন বাসের হেল্পার এবং সুপারভাইজার। পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায়, সকালে আনুমানিক 6:30টার দিকে বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেল্পার ঘটনাস্থলে এবং গুরুতর আহত সুপারভাইজার রবিউল এবং চালককে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সুপারভাইজার মারা যায়। গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তবে পলাতক রয়েছে ট্রাক চালক। নিহত হেল্পারের পরিচয় শনাক্ত করা যায়নি। মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন 9 সেপ্টেম্বর। শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। সাভার জেলা রিপোর্টার সৈয়দ হাসিবের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেষ সময় জাকসু নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের ব্যস্ততা। প্যানেলভুক্ত ও স্বতন্ত্ররা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চালাচ্ছেন প্রচার। লিফলেট হাতে ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক ঘুরে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন তারা। তুলে ধরছেন নিজেদের পরিচয় ও প্রতিশ্রুতি। যোগ্যতা দেখে আমরা নির্বাচিত করব আশা করি। আমরা যেখানে পৌঁছাতে পারি না সাধারণ শিক্ষার্থীরা, তাদের কাছে গিয়ে উপস্থাপন করবে আমাদের সংকট, বিভিন্ন সময় সংকট নিরসনে কাজ করবে। আমি সেভাবে দিক বিবেচনা করে আমি আমার ভোট করব। ক্যাম্পাসে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে স্বতন্ত্র সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে 7টি প্যানেল।
প্রচার চালাচ্ছেন ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাকছাস ও শিবির সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই নারীরাও। আমরা বিশ্বাস করি আগামী 11 সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আমরা যারা স্বতন্ত্র এবং নির্দলীয় ব্যানার থেকে যে নির্বাচন করছি, ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করবেন। আমরা শিক্ষার্থীদের খুব বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বরটা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে পৌঁছে দিতে চাই। অবশ্যই আমার এইটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে এই ট্যাগ কালচারটা, এই মব কালচারটা যাতে নারীদের ফেস করতে না হয়, এটা যাতে কারোরই ফেস করতে না হয়। শুধু ব্যক্তিগত যোগাযোগ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও চলছে জমজমাট প্রচার। বিভিন্ন কার্ড, গান ও মজার কন্টেন্ট ব্যবহার করছেন তারা। এত 12,000 স্টুডেন্টের কাছে আমাদের আসলে ওইভাবে পৌঁছানো সম্ভব না। তো আমরা যদিও চেষ্টা করছি জনজনে গিয়ে কথা বলতে, সেই ক্ষেত্রে ডিজিটাল যে মাধ্যমটা সেটা আমাদের জন্য অনেক সুবিধাদায়ক হয়েছে, কারণ আমরা খুব সহজভাবে আসলে তাদের কাছে পৌঁছে যেতে পারছি। নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা তাদের। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছেন। আমরা চাচ্ছি যে জাকসু নির্বাচনটা সারা দেশে, নির্বাচন মানেই যে সংঘর্ষ নয়, নির্বাচন মানে যে সম্প্রীতি, এই উদাহরণটা জাকসু তুলে ধরবে। প্রচারণা শেষ হবে 9 সেপ্টেম্বর। এবারে জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন ও জিএস পদে 9 জন সহ 179 জন প্রার্থী 25টি পদের বিপরীতে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। মাছরাঙা, নিউজ ডেস্ক। রাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, ডোপ টেস্টে পজিটিভ আসা এবং পুলিশ ভেরিফিকেশনের তথ্য যাচাই বাছাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে 8 এবং 9 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার 13 সেপ্টেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। এদিকে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্র দলের সহসভাপতি শেখ নুরুদ্দিন আবিরকে ভিপি এবং আরবি বিভাগের শিক্ষার্থী ছাত্র দলের দপ্তর সম্পাদক শেখ নাফিউল ইসলাম জীবনকে জিএস প্রার্থী করে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ছাত্র নেতারা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ইশতেহার ঘোষণা করা হবে। রাজবাড়ী গোয়ালন্দে নুরা পাগলের মাজারে হামলার ঘটনা, পুলিশের কাজে বাধা, পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে গোয়ালন্দ থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে 2 জন উজানচর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রয়েছেন। তারা হলেন উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মাসুদ মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরো মৃধা। তবে নুরা পাগলের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। অগ্নিসংযোগ এবং হামলা ভাঙচুর হওয়া নুরু পাগলের দরবার এবং বাড়িটিতে পুলিশের পাহারা রয়েছে। পাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন এবং হাই স্কুল অ্যান্ড কলেজের স্পোর্টস ক্লাবের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট। দুপুরে স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহানা সুলতানা। এই সময় উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল মনিরা ফেরদৌস এবং কোহিনুর নাহার। উদ্বোধনী ফুটবল খেলায় বালক বিভাগ টিম বি 2-0 গোলে পরাজিত করে টিম এ কে। 7 দিনব্যাপী এই ক্রীড়া সপ্তাহে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর বালক এবং বালিকা বিভাগে 4টি ফুটবল ও 6টি ক্রিকেট টিম সহ মোট 10টি দল অংশ নিচ্ছে। আগামী 16 সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা জানান, গতরাত 12টার দিকে 15 থেকে 20 জনের একদল মুখোশ ও হেলমেটধারী বাড়ির ভিতর ঢুকে প্রথমে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করে। বাড়ির লোকজন চিৎকার করলে তারা দেয়াল টপকে চলে যায়। পরে বাইরে থেকে ইটপাটকেল ছুটতে থাকে। এতে বাসার জানালার কাঁচ ভেঙে যায়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজেও বাড়িতেই ছিলেন। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান,
রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দোষীদের শনাক্তে কাজ করছে পুলিশ। এদিকে সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তার বাড়িতে ভাঙচুর চালালে দেশে যদি শান্তি আসে তাহলে তাতে বাধা দেবেন না। আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। 9 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন খুলনা বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগী এবং স্বজনদের। আন্দোলনরত কর্মীরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতনদের কাছে বকেয়া বেতন পরিশোধের জন্য তারা বারবার তাগাদা দিচ্ছিল, কিন্তু নানা আশ্বাস দিয়ে তাদের থামিয়ে রাখে। দীর্ঘদিন বেতন না পেয়ে এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান আন্দোলনরতরা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আদালতের মামলার কারণে তাদের বেতন বন্ধ রয়েছে। বেতন চালুর জন্য মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। ভোলায় মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের খতিব, মাদারীপুরে মাদ্রাসার ছাত্রী এবং বরগুনায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোলা শহরের উত্তর চরনোয়াবাদের নিজ বাড়িতে মাওলানা আমিনুল হক নোমানী নামের এক মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 9:15টার দিকে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে রাত 10টার দিকে 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ভোলা ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি ছিলেন। এদিকে মাদারীপুরে মাদ্রাসা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় এক মাদ্রাসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই গেটের তালা ভেঙে স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এদিকে বরগুনায় নিজ ঘরে স্ত্রীর গলা কাটা এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি এবং মসজিদের খতিব আমিনুল হক নোমানী হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসককে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে তৌহিদি জনতা। আগামীকাল ভোলার সকল স্কুল কলেজ বন্ধ রাখা সহ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় তারা। দুপুরে ভোলার সরকারি স্কুল মাঠে মোহাম্মদ আমিনুল হক নোমানীর জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। আগামী 48 ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর সংযোগ তার এবং বৈদ্যুতিক বাতি চুরির ঘটনায় গ্রেপ্তার খায়রুল ইসলাম এবং মনসুর আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বিকেলে জেলা চিফ ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তারকৃতদের তোলা হলে আদালত এই নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে উপজেলার ছাইগাড়ি এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে তোলা হলে তারা 164 ধারায় জবানবন্দি দেয়। জানা যায়, উদ্বোধনের আগেই দুষ্কৃতকারীরা সেতুর 310 মিটার বৈদ্যুতিক তার এবং সড়ক বাতি চুরি করে নিয়ে যায়। একটি আশ্রয় কেন্দ্র এবং টেকসই বেড়িবাঁধ বদলে দিতে পারে পটুয়াখালীর পিঁপড়াখালী গ্রামবাসীর ভাগ্য। এতে প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্ভোগ কমবে ওই গ্রামের কয়েক হাজার মানুষের। পটুয়াখালী রিপোর্টার চিন্ময় কর্মকারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে প্রমত্তা হয়ে ওঠে পায়রা নদী। ঢেউর তোর গ্রাস করে নদীর দুই তীর। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামটি পায়রা নদীর বাঁকে অবস্থান করায় এখানে ভাঙনের তীব্রতা থাকে বেশি। চলতি বছর বর্ষার শুরুতেই নতুন করে আবার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি মেরামত করেও তা টিকিয়ে রাখা কষ্টসাধ্য। এদিকে গ্রামটির 5 কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয় কেন্দ্র। ফলে ঝড় জলোচ্ছ্বাসে নিজেদের জানমাল রক্ষায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামটির বাসিন্দারা। এপ্রিল মে মাস থেকে শুরু হয়। এখানে যদি মোটামুটি
পায়রা নদীর পারে যদি মোটামুটি বাতাস হয়, জোয়ারের সাথে সাথে পানি ভিতরে ঢুকে। আমাকে অনেক ডর করে, আমাকে অনেক পানি উঠতে যায়, বাড়িঘর তলাই যায়। ঝড় বৃষ্টিতে তো আমরা কোনো গাছের আনাবার কোনো পন্ত নাই। আমাদের অনেক ভয় বাবা, রাত্রে যদি যায় তা তো কান্দাকাটি করি। আমরা যে যাই একটা আশ্রয় কেন্দ্র নেব, সেরকমের 4-5 কিলোর ভিতরে কোনো একটা আশ্রয় কেন্দ্র নাই। আমাকে এখানে একটা সাইকেলের সংখ্যা না হইলে আমরা কোনো বাসের কোনো ক্ষমতা নাই। এরই মধ্যে অস্থায়ীভাবে বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেয়ার পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটা যেহেতু পায়রা নদীর পাড়ে অবস্থিত এবং ওখানে একটা নদীতে বড় বাঁক রয়েছে, ভাঙনটা ওইখানে বেশি, এখানে একটা স্থায়ী প্রকল্প হাতে নেওয়ার জন্য অলরেডি আমাদের স্টাডি প্রকল্প অনুমোদিত হয়েছে। তা আমাদের স্টাডি রিপোর্ট যখন আমরা পাবো, সেই স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্থায়ী প্রকল্প গ্রহণ করব। প্রয়োজনের তুলনায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের অপ্রতুলতার কথা স্বীকার করে বরাদ্দ সাপেক্ষে আরও আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। আমরা আসলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা আবার এই মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারব। অস্থায়ী নয়, স্থায়ী বেড়িবাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি পিঁপড়াখালীবাসীর। মাছরাঙা, নিউজ ডেস্ক। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটি নিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। যশোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর 12টায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অফিস এবং গাড়ির চাবি জমা দিয়ে অফিস ত্যাগ করেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা গণছুটিতে থাকবে। এদিকে কাজ বন্ধ করে দেয় ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। নেত্রকোনায় 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটি কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এদিকে নেত্রকোনায় আন্দোলন করায় 6 জনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এছাড়া খুলনা, কুমিল্লা সহ সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটি নিয়েছেন। দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি। গতরাতে হাকিমপুর উপজেলার হিলি এবং মোংলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি। তবে এদের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, উদ্ধার করা নেশা জাতীয় ইনজেকশনের বাজার মূল্য প্রায় 7 লাখ টাকা। এদিকে যশোরের বেনাপোল স্থলবন্দরে একটি পিস্তল সহ ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝাই একটি ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংসদীয় আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া, পাবনা এবং বাগেরহাটে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও ভুগছেন নিরাপত্তাহীনতায়। ধর্ষণের হুমকি, খোলা চিঠিতে প্রতিকার দাবি। জমে উঠেছে জাকসু নির্বাচনের প্রচার। রাকসুতে নুরুদ্দিন আবিরকে ভিপি এবং নাফিউল ইসলাম জীবনকে জিএস প্রার্থী করে ছাত্রদলের প্যানেল ঘোষণা। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 6টায় দেখার আমন্ত্রণ।